জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কিত আলোচনায় আমরা সাধারণ মানুষ, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযোদ্ধাদের কথা শুনব। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বা শুনতে থাকুন। জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের মর্যাদা ও গৌরবের প্রতীক, যা সে দেশের আত্মপরিচয় বহন করে, বিশ্বব্যাপী তুলে ধরে তার চেতনা, সংস্কৃতি ও মূল্যবোধ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটি আমাদের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগে প্রেরণা জুগিয়েছে, যা যুদ্ধের আগে থেকে বাঙালিরা ভালোবেসে গ্রহণ করেছে। যার দলিল হলো জহির রায়হানের জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি, যেটি 1971 সালের আগে মুক্তি পায় এবং সেই চলচ্চিত্রে ব্যবহৃত হয় এই গানটি। যেখানে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পায়। এই চলচ্চিত্রে তৎকালীন স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাকিস্তানের অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে 1971 সালে 1 মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। সংগঠনটি 3রা মার্চ ঢাকার কেন্দ্রে অবস্থিত পল্টন ময়দানের সভায় একটি স্বাধীন ইশতেহার গঠন করে, যেখানে আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। যার ফলশ্রুতিতে 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে এই গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধাদের মনে সাহস যোগাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রচার করা হতো। বিপরীতে পাকিস্তানের মনে জ্বালা ধরাতো। স্বাধীনতা পরবর্তী 1972 সালে 13 জানুয়ারি সংবিধানে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা এবারই প্রথম নয়। রাজনৈতিক বিশ্লেষকগণ জোর গলায় বলেছেন, জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত একজন খন্দকার মুশতাক আহমেদের সরকার। পরে তা পাল্টা কুর ফলে আর তার সফলতার মুখ দেখেনি। দ্বিতীয়বার উদ্যোগ নেওয়া হয় 1979 সালে 30 এপ্রিল। সে সময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ করার প্রস্তাব করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকার শাহ আজিজুর রহমান। সে সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমার সোনার বাংলার পাশাপাশি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিও গাওয়া হয়। চূড়ান্ত রূপ দেওয়ার আগেই মৃত্যু হয় জিয়াউর রহমানের। তৃতীয়বার উদ্যোগ নেওয়া হয় 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। 2002 সালে 19 মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সমাজকল্যাণমন্ত্রী আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশমালা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিকট প্রদান করেন। সেখানে বলা হয়, সমাজ পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে সংশোধিত হওয়া প্রয়োজন। পরে সেটাও আলোর মুখ দেখেনি। জাতীয় সঙ্গীতের অনুভূতি নিয়ে সাধারণ মানুষ কি বলছে? বাংলাদেশের জন্মের সাথে জাতীয় সঙ্গীতটা জড়িত। আমরা যেমন বাবাকে বা মাকে অস্বীকার করতে পারি না, তেমনি জাতীয় সঙ্গীতকে অস্বীকার করতে পারি। আমরা মনে করি যে জাতীয় সঙ্গীতের মধ্যে যে কথাগুলি আছে সেটিতে আমাদের দেশের প্রতি মমত্ববোধটা অত্যন্ত চমৎকার ভাবে ফুটে উঠেছে। এটি আমাদের আবেগের সাথে যুক্ত, 30 লক্ষ শহীদের রক্তের সাথে যুক্ত, লক্ষ লক্ষ মা বোনের সম্মানের সাথে যুক্ত। এটাকে অস্বীকার করার মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। আমরা যখন গানটা গাইছিলাম, আমার একটা বোধ হচ্ছিল যে চোখ বন্ধ করে যখন আমরা গানটা গাচ্ছি, এই গান আমাদের আত্মার গান, এই গান আমাদের রক্তের মধ্যে মিশে আছে। যে কোনো মানুষ এই গান 1 মিনিট চোখ বন্ধ করে গাইলে চোখ দিয়ে জল চলে আসবে। জাতীয় সঙ্গীতটাকে টিকিয়ে রাখতে আমরা সাংস্কৃতিক কর্মীরা এবং আরও সবাই আমরা সমবেত হয়েছি, যাতে এটার কোনোভাবেই এর বিকৃতি না হয়। ছোটবেলা থেকে জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছি। জাতীয় সঙ্গীত গাইলে ভেতরটা কেন যেন এখনো চোখে জল আসে। এই আবেগ, এই ভালোবাসা কোনো যুক্তিতর্ক দিয়ে হয় না, কোনো যুক্তিতর্কের মধ্যে দিয়ে আসলে এটাকে প্রকাশ করা যায় না। এটা গ্রাম বাংলার গান, এটা বাংলাদেশের গান। বাংলাদেশের যুদ্ধের সময় এই গান গাওয়া হয়েছে। রাজাকার গোলাম আজমের পুত্র আজমি কি বলেছেন এবং মুক্তিযোদ্ধারা কি বলছেন শুনি। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। সেই যুদ্ধাপরাধী গোলাম আজমের সন্তান বের হয়েই বলেছে যে জাতীয় সঙ্গীত নাকি পরিবর্তন করতে হবে। এই অডাসিটি কোত্থেকে পায়? আজমি যেন মনে রাখে, এখনো কিন্তু এদেশে মুক্তিযোদ্ধারা অ্যালাইভ আছে, জীবিত আছে, এখনো জীবিত আছে। এটা যেন মাথায় রাখে। এবং আপনারা এগুলো অ্যালাউ করছেন। কই তার বিরুদ্ধে তো আপনারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দেন নাই? সেই কথা বলার জন্য এটা তো রাষ্ট্রদ্রোহিতা।
আর যদি বাক স্বাধীনতা দিয়ে থাকেন তাহলে আপনাদের গালি বকা দেওয়ার তো স্বাধীনতা আমারও আছে। রাষ্ট্র নিয়ে এই হেলাফেলা করবেন না। বাংলাদেশ এটা আফগান না, এটা তালেবান হবে না। টেক ইট অ্যাজ গ্যারান্টি। এটা বেশিরভাগ তুলে যাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ চায় না, তারা এই কথাটা বেশি তুলে। হ্যাঁ, নন ইস্যুকে যারা ইস্যু বানাইতে চায়, নন ইস্যু এগুলো নন ইস্যু, তাদেরকে আমি খুব সাবধান করি। জাতীয় সঙ্গীত যারা করতে চায়, উনি নিজেই বলছে আমি এই কথা বলছি বলে আমাকে বলা হবে রাজাকার। না, উনি রাজাকার না, কারণ উনি রাজাকার হওয়ার বয়স থাকলে উনি আলবদর হইতো, কারণ উনি গোলাম আজমের ছেলে। গোলাম আজম আসলেই রাজাকার, আলবদরের স্রষ্টা ছিল, তো এটা সত্য। এবং উনি তো দেশ ছেড়ে ছিল দীর্ঘদিন, ওনার জন্য তো বাংলাদেশে অনেক গন্ডগোল হয়েছে, অনেক মানুষের জীবন গেছে। উনি তো তারই ছেলে। জাতীয় সঙ্গীত বদলাও, এটা আবার নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে। ওইটা তখন দেখা যাবে মুক্তিযোদ্ধারা কিন্তু মরে নাই, ওরা কিন্তু ভুল করতেছে ব্যাপারটা। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের জাতীয় সঙ্গীত একটা সেটেলড বিষয়, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। এবং এই শক্তিটাকে আমরা ধারণা করছি সেই একই শক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তার সেই শক্তিটাই আজকে মাথাচাড়া দিয়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। চতুর্থবারের মতো জাতীয় সঙ্গীত ও সংবিধানের পরিবর্তনের দাবি তুলেছেন রাজাকার শিরোমণি আলবদরের স্রষ্টা জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ হিল আজমি। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সংবিধানের অস্তিত্বের পরিপন্থী। আজমি আরও বলেন, ৭২-এর সংবিধান বৈধ নয়। তিনি প্রশ্ন তুলেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে। শুধু তাই নয়, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো বীরঙ্গনা সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি, অস্তিত্ব, চেতনার প্রত্যেকটি অংশে আঘাত করেছেন। এই হায়ানার দল চতুর্থবারের অপচেষ্টায় কি সফল হবে? ২০২৪-এ এসে ৫৩ বছর বয়সে বাংলা মা কি আবার দর্শিত হবে? বাংলার দামাল ছেলেরা কি ৭১-এর মতো মাকে রক্ষা করতে পারবে, নাকি ক্ষত বিক্ষত হবে বাংলাদেশের পতাকা, ছিন্ন ভিন্ন হবে মানচিত্র? যেখানে অন্য ধর্মের লোকদের কথা না ভেবে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের কথা বিবেচনায় জাতীয় সঙ্গীত রচনার প্রস্তাব করে, যেখানে প্রকাশ্যে সাম্প্রদায়িকতা প্রকাশ পায়, অথচ মুক্তিযুদ্ধে সকল ধর্মের লোকই দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনা পরিক্রমা দেখলে বোঝা যায় প্রতিবার কোন জনগোষ্ঠীর লোক প্রস্তাবটি এনে বিতর্ক সৃষ্টি করে দেশের একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করে। আসলে প্রস্তাবটি তারাই আনেন যারা এদেশের স্বাধীনতাটাই চায়নি। এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কয়েকটি কারণ চিহ্নিত করা যায়। ১. বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানিরা গাদ্দার বলে সেটা প্রমাণ করার প্রয়াস থেকে এই চিন্তাভাবনা করতে পারে। ২. বঙ্গবন্ধুকে ছোট করা বা অপমান করা, সেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে যারা করে আসছিল এখনও তারাই এ প্রস্তাবগুলি আনছে। ৩. ভারত যেহেতু স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করে দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, সেই ক্ষোভে, ভারত বিরোধী ক্ষোভে যারা মৌলবাদী, যারা বলে পাকিস্তানি ভালো ছিল, যারা বলে হঠাৎ বাংলাদেশ হয়েছে, তাদের গাত্রদাহ থেকে, মানে যে কোনো মূল্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারলে দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রথম ধাপ পেরোনো যায়, যা এই স্বাধীন বাংলাদেশের জনগণ কোনোদিনই হতে দেবে না বলে মুক্তিযুদ্ধ বিশ্লেষকগণ মনে করেন। আপনি কি মনে করেন? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও হতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, চোখ কান খোলা রেখে চলবেন। ধন্যবাদ।